আসসালামু আলাইকুম। সম্মানিত সুধীমণ্ডলী, এইমাত্র গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা 1993-94 এর পুরস্কার প্রদানের জন্য টেলিভিশন ভবনে উপস্থিত হয়েছেন। আমরা বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাচ্ছি। এবারে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবেন মোহাম্মদ রহমতুল্লাহ এবং তর্জমা করবেন ক্যাডেট হামিদ। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان. الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان صدق الله العظيم. السلام عليكم. পরম করুণাময় আল্লাহ নামে শুরু করিতেছি। আল্লাহ অত্যন্ত মেহেরবান, করুণাময়। তিনি কোরআন শিক্ষা দিয়াছেন, তিনি মানুষ সৃষ্টি করিয়াছেন, তাহাকে কথা বলিতে শিখাইয়াছেন। সূর্য ও চন্দ্র এক নির্দিষ্ট নিয়মে চলিতেছে এবং তৃণলতা ও বৃক্ষরাজি তাহাকে সেজদা করিতেছে। এবং তিনি আকাশমণ্ডলকে উচ্চ করিয়াছেন এবং যেন তোমরা পরিমাণ বৃদ্ধি না করো, এবং তিনি ঠিকভাবে পরিমাপ করো। সাবধান, ওজনে কম করিও না। তিনি জীবজন্তুর জন্য পৃথিবীতে মাটি বিছাইয়া দিয়াছেন, তন্মধ্যে ফল ও খোসাযুক্ত খেজুর বৃক্ষ রহিয়াছে এবং তুষযুক্ত শস্য ও ফল রহিয়াছে। অতএব তোমরা আল্লাহর কোন নিয়ামত অবিশ্বাস করিবে? আমিন। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করছেন বাংলাদেশ টেলিভিশনের জেনারেল ম্যানেজার জনাব মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা 1993 এবং 1994 এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মাননীয় বাণিজ্য ও তথ্যমন্ত্রী মহোদয়, তথ্য সচিব, সম্মানিত সুধীবৃন্দ ও স্কুল বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী এবং অংশগ্রহণকারী তার্কিকবৃন্দ। আজকের শিশু কিশোররা জাতির ভবিষ্যৎ শক্তি, তাই এইসব সম্ভাবনাময় শিশু কিশোরদের গড়ে তুলতে হবে অত্যন্ত সচেতনতার সঙ্গে। 1993 এবং 1994 এর জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতার এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সানুগ্রহ উপস্থিতি
এই অনুষ্ঠানকে যেমন করেছে মহামান্বিত, তেমনি আমাদের করেছে গৌরবান্বিত। সেই সঙ্গে জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতায় প্রধানমন্ত্রী গোল্ড কাপের শুভ সূচনা হলো ঐতিহাসিক এবং গৌরবময়। এখন আমি তথ্য মন্ত্রণালয়ের সচিব সৈয়দ আমিরুল মুলককে স্বাগত ভাষণ দানের জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় তথ্যমন্ত্রী, বিতর্ক প্রতিযোগিতা অংশগ্রহণকারী বৃন্দ, উপস্থিত শিরোবৃন্দ এবং দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমেই এই অনুষ্ঠানে আপনাদের আগ্রহের জন্য আপনাদের সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। দেশের কিশোর কিশোরীদের মধ্যে বুদ্ধিবৃত্তি বিকাশের জাতীয় প্রচেষ্টার অংশ হিসেবে বাংলাদেশ টেলিভিশন কর্তৃক ছাত্রছাত্রীদের জন্য বিতর্ক প্রতিযোগিতা শুরু করা হয়। এই অনুষ্ঠান যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে। বিতর্ক একদিকে আমাদের যুব কিশোরদেরকে বিভিন্ন বিষয় সম্পর্কে শানিত যুক্তি উপস্থাপনে অভ্যস্ত করছে যৌক্তিক চিন্তায়। অন্যদিকে তারা উৎসাহিত হচ্ছে জ্ঞানচর্চায় গভীরভাবে নিমগ্ন হতে। কোনো ব্যক্তির মধ্যে জ্ঞান ও বুদ্ধিবৃত্তির সমন্বিত বিকাশ তাকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলে। সে তৈরি হয় দেশ গড়ার এক উত্তম কৌশলী হিসেবে। এতে প্রগতির ধাপে ধাপে সমাজের উত্তরণ ঘটবে কাঙ্ক্ষিত জাতীয় লক্ষ্যের পথে। সুধীবৃন্দ, আমাদের ছাত্রছাত্রীরা ক্রমেই অধিকতরভাবে টেলিভিশন বিতর্কে ও প্রতিযোগিতার দিকে আকৃষ্ট হচ্ছে। তবে এই কথা বলার অপেক্ষা রাখে না যে টেলিভিশনের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতার সুযোগ অতি সীমিত পরিমাণে সৃষ্টি করা সম্ভব। টেলিভিশনে এই জাতীয় প্রতিযোগিতা দেশের বৃহত্তর ছাত্র সমাজকে বিতর্ক ও অন্যান্য সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করবে, এই আমাদের আশা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার সানুগ্রহ উপস্থিতি এই অনুষ্ঠানকে সফল করেছে, মহিমান্বিত করেছে। অনুষ্ঠানে আপনি উপস্থিত থেকে এই সম্ভাবনাময় কিশোর কিশোরীদেরকে ব্যক্তিগতভাবে উৎসাহিত করায় আমরা সকলে কৃতজ্ঞ। সুধীমণ্ডলী, দর্শকবৃন্দ, সবাইকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। আল্লাহ হাফেজ। সুধীমণ্ডলী, এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও বাণিজ্য মন্ত্রী জনাব এম শামসুল ইসলামকে তাঁর ভাষণ প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই অনুষ্ঠানের উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রী, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে বর্তমান সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার ব্যাপক প্রসার এবং উপযুক্ত পরিবেশ যেমন সৃষ্টি হয়েছে, ঠিক তেমনি একই সঙ্গে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে সৃজনশীল কর্মকাণ্ডের। একাডেমিক কার্যক্রমের পাশাপাশি একজন ছাত্রের আনুষঙ্গিক দিক থেকে পূর্ণতা পাওয়া অত্যাবশ্যক। সেই দিক দিয়ে জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা দেশের সাধারণ ছাত্র সমাজের মনন ও মেধা বিকাশের ক্ষেত্রে অত্যন্ত সহায়ক হবে। সুধীমণ্ডলী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রছাত্রীদের মধ্যে মেধা বিকাশের লক্ষ্যে দেশে প্রথম জাতীয় পর্যায়ের টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করেছিলেন। পরবর্তীতে বর্তমান সরকারের আমলে তার পূর্ণ বিকাশ লাভ ঘটে। এই জন্য দেশবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তার আন্তরিক উদ্যোগের কারণে দেশে আজ প্রতিনিয়ত সৃজনশীল ও জ্ঞানচর্চার অফুরন্ত সুযোগ সৃষ্টি হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে 1992 সাল থেকে জাতীয় টেলিভিশনে স্কুল বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়েছে। এর ফলে দেশের অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজার হাজার সাধারণ ছাত্রছাত্রীর মধ্যে সৃজনশীল কর্মকাণ্ড বিকাশের এক অনন্য সুযোগ এনে দিয়েছে। আমি চ্যাম্পিয়ন ও
ও রানার আপ স্কুলকে জানাই আন্তরিক অভিনন্দন। আর বিজয়ী ক্ষুদে তার্কিকদের প্রতি রইল আমার অশেষ স্নেহ ও ভালোবাসা। সকলকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ সরকারে ভালো করুক। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সম্মানিত সুধীমণ্ডলী, এবারে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা 1993 ও 1994 এর বিজয়ী দল ও শ্রেষ্ঠ বক্তাদের পুরস্কার প্রদান করবেন। প্রথমে জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা 1993-এ যে সকল তার্কিক ব্যক্তিগত দলগতভাবে বিজয়ী হয়েছে তারা এখন পুরস্কার গ্রহণ করবে। এখন পুরস্কার নিতে আসবে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকারী রাইফেলস পাবলিক স্কুল ও কলেজের রিমি নাহরিন। এখন পুরস্কার গ্রহণ করতে আসছে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকারী সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস হাই স্কুলের নাহরিন ইসলাম সুমি। এবারে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী তার্কিক হলিক্রস বালিকা উচ্চ বিদ্যালয়ের নুসরাত ফারুক পুরস্কার গ্রহণ করছে। দলগতভাবে পুরস্কার গ্রহণ করার জন্য প্রথমে আহ্বান জানাচ্ছি জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা 1993-এর চতুর্থ স্থান অধিকারী দল ফিকারুন্নেসা নুন স্কুল ও কলেজকে। ফিকারুন্নেসা নুন স্কুল কলেজের তার্কিকরা হচ্ছেন হুমায়রা তাহসিন, নায়রা নুরি ইসলাম ও মটৌশি কবির। তৃতীয় স্থান অধিকারী দল চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এখন পুরস্কার গ্রহণ করবে। এই দলের রয়েছে শাকিলা রসুল, অরিন্দিতা কর ও ফাতেমা নূর জুলিয়া। পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি দ্বিতীয় স্থান অধিকারী দল কুমিল্লা ক্যাডেট কলেজ দলকে। এই দলে রয়েছে ক্যাডেট ফাহাম, ক্যাডেট শাহেদ ও ক্যাডেট আসিফ। পুরস্কার নিচ্ছেন কুমিল্লা ক্যাডেট কলেজ দল। এখন 1993-এ জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দল গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল দলকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রধানমন্ত্রীর গোল্ড কাপ 1993 গ্রহণের আহ্বান জানাচ্ছি। এ দলের তার্কিকরা হচ্ছে সাবিক বিন মাসুদ, ইমরান খান ও মশিউর রহমান। এর প্রথম শ্রেষ্ঠ দল প্রধানমন্ত্রীর গোল্ড কাপ 1993 গ্রহণ করছেন। সুধী দর্শক মণ্ডলী, এবারে পুরস্কার গ্রহণ করতে আসছে 1994-এ জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতায় যে সমস্ত তার্কিক ব্যক্তিগত ও দলগতভাবে বিজয় হয়েছে। পুরস্কার গ্রহণের জন্য এখন বারোয়ারি বিতর্কে তৃতীয় শ্রেষ্ঠ বক্তা রংপুর ক্যাডেট কলেজের ক্যাডেট শাহরিয়ারকে আহ্বান জানাচ্ছি। পুরস্কার নিতে আসছে বারোয়ারি বিতর্কে দ্বিতীয় শ্রেষ্ঠ বক্তা SOS হারমান মেইনার স্কুল ও কলেজের সঞ্জিদা আহমেদ। এবারে প্রথম শ্রেষ্ঠ বক্তা হলিক্রস বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রেবেকা শফি। পুরস্কার গ্রহণ করছেন রেবেকা শফি। এখন দলগতভাবে পুরস্কার গ্রহণ করার জন্য প্রথমে আহ্বান জানাচ্ছি
জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা 1994-এ চতুর্থ শ্রেষ্ঠ দল কুমিল্লা ক্যাডেট কলেজ দলকে। কুমিল্লা ক্যাডেট কলেজ দলের তার্কিকরা হচ্ছে ক্যাডেট হামিদ, ক্যাডেট রেদওয়ান ও ক্যাডেট মঞ্জুর। তৃতীয় শ্রেষ্ঠ দল সেন্ট জোসেফ হাই স্কুলের তার্কিকরা এখন তাদের পুরস্কার গ্রহণ করবে। এই দলে রয়েছে করিম আল ওয়াহিদ, ASM জুনায়েদ ও রায়হান আলী। পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি দ্বিতীয় শ্রেষ্ঠ দল হলিক্রস বালিকা উচ্চ বিদ্যালয় দলকে। এই দলের তার্কিকরা হচ্ছে নাহিদ আক্তার, নবনীতা চৌধুরী ও রেবেকা শফি। পুরস্কার গ্রহণ করছে হলিক্রস বালিকা উচ্চ বিদ্যালয়। এখন 1994-এর জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতায় প্রথম শ্রেষ্ঠ দল BAF শাইন স্কুল ও কলেজ চট্টগ্রামের তার্কিকদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে প্রধানমন্ত্রীর গোল্ড কাপ 1994 গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি। এই দলের তার্কিকরা হচ্ছে সৈয়দ নাজমুল কবির, তানজিবা সুলতানা ও নাজমুল শেহার অন্তরা। চ্যাম্পিয়নশিপ গোল্ড কাপ 1994 গ্রহণ করছেন BAF শাইন স্কুল ও কলেজ চট্টগ্রামের স্কুল শাখার ছাত্রবন্ধুরা। সুধী দর্শক মণ্ডলী, চ্যাম্পিয়নশিপ গোল্ড কাপ প্রদানের মধ্যে দিয়েই শেষ হলো আমাদের পুরস্কার বিতরণ পর্ব। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে এখন মূল্যবান বক্তব্য প্রদানের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সহকর্মীবৃন্দ, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকগণ, সুধীমণ্ডলী এবং পুরস্কারপ্রাপ্ত স্নেহের ছাত্রছাত্রীরা, টেলিভিশন জাতীয় স্কুল বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এই অনুষ্ঠানে আপনাদের মাঝে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। আজকের অনুষ্ঠানে যারা পুরস্কার পেয়েছেন তাদের জানাচ্ছি প্রাণঢালা অভিনন্দন। আর আপনাদের প্রতি রইল আমার শুভেচ্ছা ও মোবারকবাদ। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1976 সালে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার সূচনা করেন। তারই সূত্র ধরে 1992 সালের জানুয়ারি থেকে আমরা জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা শুরু করেছি। এর উদ্দেশ্য হচ্ছে শিশু কিশোরদের প্রতিভার অনুসন্ধান ও বিকাশ। এই প্রতিযোগিতা এখন দেশব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছে। ছাত্রছাত্রীদের মধ্যেও এ ব্যাপারে অভূতপূর্ব আগ্রহের সৃষ্টি হয়েছে। বিতর্ক প্রতিযোগিতা একদিকে ছাত্রছাত্রীদের মেধা যেমন শানিত করে, অপরদিকে তেমনি তাদের মতামতের পক্ষে যুক্তি সংগ্রহে অনুসন্ধানী করে। সুনির্দিষ্ট বিষয়ে অধিকতর জ্ঞান অন্বেষণে তারা উৎসাহী হয়ে ওঠে, আর তাদের সংগৃহীত এই যুক্তি ও তথ্য লক্ষ লক্ষ শিক্ষার্থীর জ্ঞানের পরিধি বৃদ্ধিতে সাহায্য করে। সাধারণ মানুষও সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে আরও বেশি তথ্য জানতে পারেন, যা গোটা জাতির সামগ্রিক মেধা বিকাশে সহায়ক ভূমিকা পালন করে। প্রিয় ছাত্রছাত্রীরা,
তোমরা জেনে আনন্দিত হবে যে স্কুল কলেজে জীবনে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বহু লোক পৃথিবীতে নানাভাবে খ্যাতি অর্জন করেন। তাদের মধ্যে অনেকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছেন। উইনস্টন চার্চিল, হ্যারল্ড উইলসন, হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, মার্গারেট থ্যাচার প্রমুখ নেতার নাম তোমরা নিশ্চয় শুনেছ। এদের প্রত্যেকেই ছাত্র জীবনে বিভিন্ন বিষয়ে বিতর্কে অংশ নিতেন তুখোড় বক্তা হিসেবে। বাংলাদেশেও বিতর্ক প্রতিযোগিতা শুরু হবার পর প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী ব্যক্তিদের প্রায় সকলেই আজ সমাজে প্রতিষ্ঠা লাভ করেছেন। রাজনীতিবিদ, শিক্ষাবিদ, প্রশাসক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী কিংবা সাংবাদিক হিসেবে তারা জাতি গঠন কাজে নিয়োজিত আছেন। বিতর্কের এই চর্চা যত বৃদ্ধি পাবে, মানুষ ততই অন্ধকার থেকে জ্ঞানের আলোকিত জগতে প্রবেশ করবে। প্রতিষ্ঠিত হবে একটি যুক্তিবাদী সমাজ। আজ তোমরা যারা কিশোর তরুণ, ভবিষ্যতে তোমাদেরই দেশের সকল ক্ষেত্রে নেতৃত্ব গ্রহণ করতে হবে। সে নেতৃত্ব গ্রহণের জন্য জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। বিতর্ক প্রতিযোগিতা এই জ্ঞান অর্জনে সহায়ক ভূমিকা পালন করতে পারে। যুক্তি দখল করতে পারে আবেগের স্থান। তোমাদের মনে রাখতে হবে, শিক্ষক ও পিতামাতা তোমাদের কল্যাণ চান, উন্নত ভবিষ্যৎ চান, সুখী, সুন্দর ও সমৃদ্ধ জীবন চান। সেজন্য শিক্ষক ও পিতামাতার কথা তোমাদের শুনতে হবে, নিয়মিত লেখাপড়া করতে হবে। কেবল তাহলেই তোমরা জীবনে সাফল্য অর্জন করতে পারবে। সুধীমণ্ডলী, আমি আশা করি জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতার ফলে সারা দেশের স্কুল ছাত্রছাত্রীর মধ্যে যুক্তি ও জ্ঞান অনুসন্ধানের আগ্রহ সৃষ্টি হবে, তাদের মেধা ও প্রতিভার বিকাশ ঘটাবে। আমি 1993-94 সালের জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে পুনরায় অভিনন্দন জানাচ্ছি। সেই সঙ্গে এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে তাদেরকেও জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। তাদের সকলের উপস্থাপিত নতুন নতুন তথ্য ও যুক্তিতর্কের ভেতর দিয়েই এই প্রতিযোগিতা প্রাণবন্ত হয়ে উঠেছে। আমি মহান আল্লাহ তাআলার কাছে সকল ছাত্রছাত্রীর জীবনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আপনাদের সকলকে পুনরায় ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সুধীমণ্ডলী, এবারে ধন্যবাদ জ্ঞাপন করবেন বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক জনাব রিসালাত আহমেদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় তথ্যমন্ত্রী, মাননীয় বস্ত্র প্রতিমন্ত্রী, সম্মানিত সুধীবৃন্দ, পুরস্কারপ্রাপ্ত স্কুলসমূহের তার্কিকগণ, শিক্ষক শিক্ষিকা, অভিভাবকগণ এবং আপনারা যারা আজকের অনুষ্ঠান উপভোগ করছেন, সবাইকে জানাই আমার প্রাণঢালা অভিনন্দন। শত ব্যস্ততার মাঝেও আমাদের মাঝে আসার জন্য আমি প্রথমেই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি বাংলাদেশ টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় তথ্যমন্ত্রী এম শামসুল ইসলামের নিকট। তার উৎসাহ আমাদের কাজে সবসময় প্রেরণা যোগায়। বিতর্ক প্রতিযোগিতা শুরু থেকে যে সকল কলাকুশলী এ পর্যন্ত অনুষ্ঠানটিকে দর্শকদের সামনে উপস্থিত করার জন্য সহযোগিতা করেছেন, তাদের সবাইকে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা দিনে দিনে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত হয়ে উঠেছে, যাদের অংশগ্রহণের মাধ্যমে আমি সেই সব শিক্ষা প্রতিষ্ঠানের তার্কিক ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। টেলিভিশনের মাধ্যমে বিতর্ক প্রতিযোগিতা শুরু হয়, দর্শক শ্রোতাদের মধ্যে বিতর্ক সম্বন্ধে সৃষ্টি হয়েছে
এক অভাবনীয় আকর্ষণ। বিতর্কের মধ্যে দিয়ে কোমলমতি ছাত্রছাত্রীরা তাদের সৃজনশীলতাকে আরও উজ্জ্বল করবে এবং এই ক্ষুদে তার্কিকরা অদূর ভবিষ্যতে বহির্বিশ্বে দেশের সুনাম উত্তরোত্তর বৃদ্ধি করবে এবং নিজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হবে, এই আশাবাদ রেখে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আজকের এই আনন্দ ঘন মুহূর্তকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে এখন মাননীয় প্রধানমন্ত্রী ও বিশেষ অতিথিবর্গের সাথে বিজয়ীদের আলোকচিত্র গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী, তথ্যমন্ত্রী ও তথ্য সচিবকে মিলনায়তনে আসন গ্রহণের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সুধীমণ্ডলী, আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব এখানেই শেষ। কিছুক্ষণের মধ্যেই জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা 1993 ও 1994 এর চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের তার্কিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে একটি প্রীতি বিতর্ক। তার আগে পরিবেশিত হচ্ছে জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান সম্পর্কিত তথ্য কণিকা। বিতর্ক একটি আলোময় দ্যুতিময় বুদ্ধি উদ্ভাসিত জগৎ। বিতর্ক হল যুক্তিনিষ্ঠ তর্ক, এক দলের সাথে অন্য দলের অবস্থান, বিশ্বাস, চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, মন মানসিকতা ও দর্শনের আনুষ্ঠানিক লড়াই হচ্ছে বিতর্ক। বিতর্ক মানুষের চেতনাকে জাগিয়ে তোলে, মনকে করে আলোড়িত, শিহরিত, চিন্তা শক্তিকে করে উদ্দীপ্ত, মস্তিষ্ককে করে প্রখর। বিতর্ক মানুষকে উপলব্ধি করতে শেখায় তার সীমাবদ্ধতা, চিনিয়ে দেয় তার ভুলকে, বোঝাতে শেখায় বিরুদ্ধ পক্ষের যুক্তিকে। 1976 সালে তর্ক যুক্তি তর্ক নামে বাংলাদেশ টেলিভিশনে কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রছাত্রীদের জন্য টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে। অভূতপূর্ব জনপ্রিয়তার কারণে অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশনের সাংবাৎসরিক অনুষ্ঠানে রূপান্তরিত হয়। পরের বছর থেকে অনুষ্ঠানটি জাতীয় টেলিভিশন বিতর্ক প্রতিযোগিতা নামে অনুষ্ঠিত হয়ে আসছে। এ পর্যন্ত বাংলাদেশে যত বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে তার অধিকাংশই মূলত শহর কেন্দ্রিক। বিতর্ককে স্কুল পর্যায়ে সম্প্রসারিত করা এবং একে জাতীয় ভিত্তিক রূপ দেওয়ার লক্ষ্যে 1992 সন থেকে বাংলাদেশ টেলিভিশন কর্তৃক প্রবর্তিত হয়েছে জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা।
জাতীয় প্রচার মাধ্যম হিসেবে বাংলাদেশ টেলিভিশনে স্কুল বিতর্ক প্রতিযোগিতায় সারা দেশের প্রতিনিধিত্ব করতে বদ্ধপরিকর। এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ টেলিভিশন সারা দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের আমন্ত্রণ জানাচ্ছে। টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য তার্কিক নির্বাচন করতে গিয়ে দেশের স্কুলগুলোতে নিয়মিতভাবে বিতর্ক চর্চার প্রচলন ঘটছে এবং দেশব্যাপী স্কুল পর্যায়ে বিতর্ক আন্দোলনের সূচনা হচ্ছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলসমূহ থেকে প্রথম 4টি শ্রেষ্ঠ দল ও ব্যক্তিগতভাবে বারোয়ারি বিতর্কে অংশগ্রহণকারী 3 জন শ্রেষ্ঠ বক্তাকে পুরস্কার প্রদান করা হয় এবং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের জন্য প্রধানমন্ত্রীর গোল্ড কাপ প্রদান করা হয়। প্রতিযোগিতার প্রথম পর্বে 7টি দল থেকে নম্বরে ভিত্তিতে 20টি দল দ্বিতীয় পর্বের জন্য উন্নীত হয়ে পর্যায়ক্রমে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও চূড়ান্ত পর্বে বাগযুদ্ধে লিপ্ত হয়। এছাড়া প্রথম পর্বের বিভিন্ন প্রতিযোগিতা শ্রেষ্ঠ বক্তা হিসেবে নির্বাচিত তার্কিকদের মধ্য থেকে কমপক্ষে 10 জন শ্রেষ্ঠ বিতার্কিক নিয়ে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিতার্কিকেরা প্রত্যেকেই নবম ও দশম শ্রেণীর ছাত্রছাত্রী। 3 জন তার্কিকের সমন্বয়ে গঠিত এক একটি বিতর্ক দলের শ্রেষ্ঠত্ব নির্ণয়ের মাপকাঠি ছিল তাদের উচ্চারণ ও বাচনভঙ্গি, উপস্থাপনা, প্রাসঙ্গিকতা, তথ্য ও তথ্য, যুক্তি প্রদান ও খণ্ডন এবং তাদের সামগ্রিক পরিবেশনা। বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় জাতিসংঘের বিভিন্ন পরিষদের সভার অনুকরণে। জাতীয় টেলিভিশন স্কুল বিতর্ক প্রতিযোগিতা সারা দেশের বিতর্ক আন্দোলনে এক ইতিবাচক প্রভাব ফেলেছে, যার ফলশ্রুতিতে স্কুলের ছাত্রছাত্রীদের মাঝে বিতর্কের প্রতি এক অভূতপূর্ব আগ্রহের সৃষ্টি হয়েছে। আশা করা হচ্ছে আমাদের ক্ষুদে তার্কিকেরা একদিন বিতর্কে ঝড় তুলবে জাতীয় সংসদে এবং ক্রমান্বয়ে জাতিসংঘের ফ্লোরে। যুক্তির মধ্যে দিয়ে তারা প্রতিষ্ঠা করবে সত্যকে। উনিশশো 93 প্রীতি বিতর্কে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। চমৎকার বিষয়বস্তু আমাদের ছেলে মেয়েদের জন্য 1993 জন্য নির্দিষ্ট হয়েছে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। প্রথম বক্তব্য রাখবে কুমিল্লা ক্যাডেট কলেজের ক্যাডেট ফাহাম। কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা। না, মানা নেই বলেই যে কোনো জায়গায় হারানোর পক্ষপাতী আমি নই। একেবারেই থিতু ভীতু বাঙালি। মনে মনে অনেক স্বাদ থাকলেও সাহস এবং ক্ষমতা দুটোর পরিমাণই নগণ্য। বলা যায় আপাদমস্তক ঘরকনে আমি। তবে হ্যাঁ, হলপ করে বলতে পারি, যদি একবার ঢাকার বাড়িধারা, গুলশান কিংবা বনানীতে হারাবার সুযোগ পেতাম তাহলে না করতাম না। জীবনে বোধবুদ্ধি জাগ্রত হওয়ার পর থেকেই এই জায়গাটিতে হারাবার আমার খুব শখ। রবীন্দ্রনাথ যদি প্রকৃতিপ্রেমী না হয়ে হতেন আমার মতো নিরেট বৈষয়িক আর জন্ম নিতেন আমাদের যুগে, তাহলে মনে মনে না হারিয়ে তিনি নির্ঘাত হারাতেন গুলশান বনানীতে আর লিখতেন, দেখা হয়নি এই চক্ষু মেলিয়া, শিলাই দেওয়া হতে শুধু বাড়িধারা আসিয়া, জুতোর উপর আছে এখানে হীরক বিন্দু বিন্দু। আমার কাঙ্ক্ষিত স্থানটির প্রতি আকর্ষণের প্রথম কারণ হলো ওটা মনে হয় এদেশের জ্ঞানরাজ্যের তীর্থস্থান। আর এদেশে তো বাংলা ভাষা না জানলেও চলে, কিন্তু হালের ইংরেজি বারোয়ারি সাহিত্য আর ইংরেজি ভাষাটা না জানা থাকলে জ্ঞানগর্ভ বৈঠকে আলাপে দৃষ্টি কারার জো নেই। শুনেছি আজকাল ভদ্রপল্লীতে খাঁটি বঙ্গদেশীয় কুকুরের সাথেও নাকি ইংরেজিতেই কথা বলতে হয়। আবার দেখুন, গুলশান বনানীতে বেমালুম হারিয়ে গেলেও ফিরে আসার ম্যাসিভ একটা সুযোগ থেকেই যায়। কিন্তু তা না করে আমি যদি স্বেচ্ছায় হারিয়ে যাই বংশাল, ফরাসগঞ্জ কিংবা শাখারিপট্টিতে, তাহলে তো আমার ওই হারানোই সার। আমৃত্যু সে অন্তহীন গোলক ধাঁধায় যতই পথ খুঁজবো ততই হারাবো। খায়েশ করে এত অল্প বয়সে অমন নিষ্ঠুর মৃত্যুকে কেই বা মাথা পেতে নিতে চায় বলুন? আসলে ঢাকা শহরের সুন্দর যা কিছুই আমি দেখি তাই পেয়ে যাই গুলশান, বাড়িধারা আর বনানীতে। এর প্রসঙ্গে একটা গল্প বলা যায়। এক তরুণ ডাক্তার নির্জন পার্কে তার প্রেমিকার সাথে মিষ্টি মধুর আলাপ করছিল। তরুণীর হাত ছিল সে ডাক্তারের হাতে, আর তরুণীর হাত দুটো ছিল নিখুঁত সুন্দর, শৈল্পিক। এই কথারই তরুণ ডাক্তার বলছে এভাবে, বাহ, তোমার হাতের পালস তো খুব টাইমলি বিট দিচ্ছে। এখন আমার অবস্থা হয়েছে ঠিক সেই তরুণ ডাক্তারের মতো। সৌন্দর্যের স্বর্গ বলতে আমার যেটুকু কল্পনা,
তাই ওই বাড়িধারা গুলশান অর্থাৎ বাংলাদেশের স্বর্গকে ঘিরেই। এতক্ষণ তো আমি আমার হারাবার পরিকল্পনার কথা বললাম, এবার তাহলে একটা শঙ্কার কথাও বলা যায়। গুলশান বনানীতে না হারিয়ে অন্য কোথাও হারাতে গেলে ভুলেও যদি আমি একবার ঢাকার ট্রাফিক জ্যামে পড়ে যাই, তাহলে ওই মনে মনে না হারানো ছাড়া কোনো উপায়ই থাকবে না। এক জায়গায় যদি 3-4 ঘন্টা থিতু হয়ে বসে থাকি, তাহলে হারাবো আবার কোন সময়? তাই আমি হারিয়ে যাব গুলশান বনানী বাড়িধারা। এদিকে আসতে হলে বড়জোর উত্তরা কিংবা DOHS, মহাখালী পার হতে হলে আমি বাপু ঘরেই বসে থাকবো, অত হারিয়ে কাজ নেই। এর চেয়ে আমার কল্পনায় ঢের ভালো, কেননা আমার মতন অক্ষম এক বাঙালি যুবকের ওখানে হারানো হবে না। সবাইকে ধন্যবাদ। ক্যাডেট ফাহাম চমৎকার কথাগুলো খুব সুন্দরভাবে বলেছে। হারিয়েই যদি যেতে হয়, গুলশান বনানীর দিকে নজর কেন? হারাও না জ্ঞান সমুদ্রে, হারিয়ে যাও যুক্তিবাদের উন্মুক্ত রাজপথে, হারাও বলিষ্ঠ জীবনবোধের গভীর অরণ্যে। এবারে সাবিক বিন মাসুদ বলছেন, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, ঢাকার ছাত্র। ধন্যবাদ মাননীয় সভাপতি। কোথাও আমার হারিয়ে যাওয়া নেই মানা, অর্থাৎ আমার ইচ্ছে মতো যে কোনো স্থানে যে কোনো পরিবেশে আমি হারিয়ে যেতে পারি। যেহেতু আমি একজন যুক্তিবাদী বিতার্কিক, সেহেতু আমার ইচ্ছেগুলো হওয়া উচিত যুক্তিপূর্ণ। অনেকেই অনেক স্থানে হারিয়ে যেতে চায়, বাড়িধারা, গুলশান, হয়তোবা অনেক কিছু। কেউ চায় বাস্তবে, কেউ চায় অবাস্তবে, কেউ কেউ অতীতে বা ভবিষ্যতে। ভিন্ন দেশীয় নামি দামি বিভিন্ন স্থানে মানুষ হারিয়ে যেতে ভালোবাসে। যেমন এখানে হয়তো কেউ যেতে চান চীনের প্রাচীরে বা নীল নদের তীরে, কেউ ঘুরে বেড়াতে চান ডিজনিল্যান্ড বা উঠতে চান আইফেল টাওয়ারের চূড়াতে। আবার কেউ কেউ হারাতে চান সিডনি, ক্যালিফোর্নিয়া, আগ্রা, লাস ভেগাস বা সান সিটিতে। কিন্তু আমি হারাতে চাই আমার নিজ দেশের ভেতরে। কেন যাব আমি হাওয়াই, মায়ামি কিংবা হনুলুলু বিচে, যেখানে আমাদের আছে কক্সেস বাজারের মতো সোনালি তটরেখা আর কুয়াকাটার মতো অভূতপূর্ব সমুদ্র সৈকত। শুধু কি সমুদ্র সৈকত, আমাদের আছে পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি, ময়নামতি, পাহাড়পুর, মাধবকুণ্ড, জাফলং, সবুজের রাজ্য সুন্দরবন ইত্যাদি ইত্যাদি। অন্যের সফলতা আর নিজের ব্যর্থতা দেখে দুর্বল হয়ে পড়ি আমরা, আর তাই হয়তো ছুটে যেতে চাই ভিন্ন দেশে। কিন্তু এদেশেও আছে ভিনদেশীদের জন্য ঈর্ষণীয় বস্তু। আমাদের যাবতীয় পুরাকীর্তিসমূহ এবং নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্যের স্থানগুলো পর্যটকদের সুবিধার দিকে খেয়াল রেখে ঢেলে সাজাতে হবে, আরও আকর্ষণীয় করে উপস্থিত করতে হবে সমগ্র বিশ্বের সামনে। কিন্তু তা করতে হবে স্থায়ীভাবে, কয়েকদিন বা একাধ মাসের জন্য নয়। আমাদের দেশের কক্সেস বাজার, যেখানে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, যার তীর ঘেঁষা পাহাড়ের সারিতে বাহারি গাছে হরেক রঙের মেলা, কুয়াকাটার স্বর্গীয় প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে যেখানে দেখা যায় পৃথিবীর দুর্লভতম দৃশ্য, একই তটরেখায় সূর্যোদয় ও সূর্যাস্ত, সেখানে কেন মানুষ যায় ফ্রেঞ্চ রিভিয়েরা বা ওয়াইকিকি বিচে? তার কারণ হলো পর্যটকদের জন্য বিশেষ কিছু সুবিধা যা আমরা সবাই দিতে পারি। আমি মনে করি আমার দেশ বন্যা বা খরার দেশ নয়, এদেশ চিম্বুক হিমছড়ির দেশ। আমার দেশ টর্নেডো বা হ্যারিকেনের দেশ নয়, এদেশ রয়্যাল বেঙ্গল টাইগারের দেশ। তাই ব্যর্থতাকে জয় করে আর তখন হয়তো ভিনদেশীরাও আপনাকে ডেকে বলবে, তুমি কি বাংলাদেশি? নিয়ে যাবে আমায় তোমাদের দেশে? আমি হারাবো সেথায়, যেমনটি আজকে হারাতে চাই আমি। সবাইকে শুভেচ্ছা। চমৎকার সাবিক বিন মাসুদ। তবে দেশটা কত সুন্দর এটা অনুভব করবার জন্য দেশের বাইরে একবার যাওয়া প্রয়োজন বুঝি। এই জন্য একেবারে ঘরকুনো হয়ে থাকারও প্রয়োজন নেই। এর পরের বক্তব্য রাখবে ক্যাডেট শাহেদ, কুমিল্লা ক্যাডেট কলেজের। মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত সভাপতি এবং উপস্থিত সুধীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। প্রীতিবিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। সত্যিই কি আমার কোনো মানা নেই? ধরা যাক আমি হারিয়ে যেতে চাই মহাশূন্যে, আর দৈবক্রমে
ভিন গ্রহের কোনো উন্নত জীবের সন্ধান পেলে তাদের সাথে বন্ধুত্ব করে তাদেরকে এই পৃথিবীতে আমন্ত্রণ জানাতে চাই, কিন্তু সেটা কি বাস্তবে সম্ভব? কিংবা মনে করুন আমি হারাতে চাই সমুদ্রের নীল জলরাশির বুকে, কারণ শুনেছি সমুদ্রের বিশালত্বের কাছে মানব হৃদয়ের সংকীর্ণ অনুভূতিগুলো তুচ্ছ হয়ে আসে। কিন্তু সেক্ষেত্রেও জাহাজডুবি হয়ে সলিল সমাধি প্রাপ্তি কিংবা হিংস্র হাঙ্গরের সুখাদ্যে পরিণত হওয়া বিচিত্র কিছু নয়। একই ধরনের বিপদের আশঙ্কা রয়েছে অরণ্যে হারাতে চাইলেও, অথচ অরণ্য প্রকৃতি মানুষ মাত্রই আকর্ষণীয়। এমনিভাবে হারিয়ে যাওয়ার যতগুলো ক্ষেত্রের কথা মনে হয়েছে তার সবগুলোতেই পেয়েছি অজস্র প্রতিকূলতা। তবে এত ঝামেলা না করে কেউ যদি কল্পনায় অর্থাৎ মনে মনে হারাতে চান, সেক্ষেত্রে কোনো বিপত্তি নেই। কবিগুরুও তার গানে আমাদের একথাই স্মরণ করে দিয়েছেন। তাই আমি হারাতে চাই কল্পনার জগতেই। এই সুযোগে আমি আপনাদের আমার সুদীর্ঘ দিনের একটি সুখ কল্পনার কথা শোনাতে চাই। সে কল্পনায় বাংলাদেশ নামক দেশটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধনী এবং ক্ষমতাবান দেশ। বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সংস্কৃতি, এক কথায় সব কিছুর শীর্ষস্থানটি এদেশেরই কবজায়। ক্ষুধা, দারিদ্র আর বেকারত্ব এদেশে অকল্পনীয়। এদেশের শিক্ষাঙ্গনে সন্ত্রাস বা সেশন জট নামক কোনো অভিশাপের অস্তিত্ব নেই। দলমত নির্বিশেষে এদেশের সকল মানুষ বৃহত্তর জাতীয় স্বার্থে রাষ্ট্রীয় নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল। শুধু দর্শক, এ ধরনের কল্পনা কি আপনারাও করেন না? এছাড়া আরেকটি কল্পনাও প্রায় আমাকে নাড়া দেয়, আর সেটা হচ্ছে অতীতে হারিয়ে যাওয়ার কল্পনা। মাঝে মাঝেই মনে হয় অতীতে ঘটে যাওয়া অদেখা জিনিসগুলো যদি কোনো অলৌকিক ক্ষমতার বলে দেখতে পেতাম, যদি দেখতে পেতাম 52 ফেব্রুয়ারির সেই উত্তাল দিনগুলো, কিংবা 71-এর 16ই ডিসেম্বর ঢাকার রাজপথে লাখো মানুষের বিজয় মিছিল, বা ধরুন 69-এর জুলাইয়ে পৃথিবীর মানুষের সর্বপ্রথম চাঁদে পদার্পণের সেই ঐতিহাসিক মুহূর্তটি, অথবা যদি আমার পক্ষে সম্ভব হতো পৃথিবীর বিখ্যাত সব মহাপুরুষদের সাহচর্য লাভ, কিংবা ধরুন রেনেসা, ফরাসি বিপ্লব বা রুশ বিপ্লবের মতো যুগান্তকারী সব ঘটনার একজন সাক্ষী হওয়া, তাহলেও এই জীবনের একটি বড় সার্থকতা খুঁজে পাওয়া যেত। সে যাই হোক, এমনিভাবে হারিয়ে যাওয়ার কল্পনা অবশ্য আরও অনেক কিছু নিয়েই করা যায়। তবে ব্যক্তিগতভাবে আমি আমার সেই সমস্ত কল্পনার মূল সুর খুঁজে পাই একটি মাত্র বিষয়ে, আর সেটি হচ্ছে আমি আমার নিজ পরিবার, জাতি এবং দেশের বাইরে কোথাও হারিয়ে যেতে চাই না। সবাইকে ধন্যবাদ। ক্যাডেট সাহেব, চমৎকার। একটি কথা মনে রাখা দরকার, হারিয়ে যেতে চাইলেও কিন্তু কতগুলো ক্ষেত্র আছে যেখানে আমরা হারাতে দিতে চাই না আমাদের ছেলে মেয়েদের। সুষ্ঠু সংস্কৃতি যেমন গর্বের, অর্জনটি যেমন গর্বের, অপর সংস্কৃতির নর্দমায় পা ফেলাও তেমনি ঘৃণ্য। যেমন সৃজনশীল প্রত্যয় কাঙ্ক্ষিত, তেমনি যা কিছু ধ্বংস করে ওদিক থেকে আমাদের ছেলে মেয়েদেরকে একটু দূরে সরিয়ে রাখতে চাই। সব জায়গায় হারিয়ে যাওয়া ঠিক হবে না। এরপর বক্তব্য রাখবে ইমরান খান, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুলের ছাত্র। সম্মানিত সভাপতি ও উপস্থিত সুধী, কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা, এই বিষয়ে এতক্ষণ আমার সতীর্থ বিজয়ীদের বক্তব্য শুনছিলাম। তারা প্রত্যেকেই গুলশান বনানী প্রেমিক, পর্যটন প্রেমিক, দেশপ্রেমিক। আমি তাদের মতো নই, বরং কিছুটা আত্মপ্রেমিক। আমি নিজেকে নিয়ে ভাবতে ভালোবাসি, নিজেকে নিয়ে হারিয়ে যেতে চাই। আমি মনে করি এবং আমি বিশ্বাস করি আমি এই পৃথিবীর সবচেয়ে সুদর্শন এবং ক্যারিশমাটিক তরুণ। তা নিশ্চয়ই আপনারা আবার এই ডায়াস আসা দেখেই বুঝতে পারছেন। আপনাদের হাসি প্রমাণ করে আমার এই প্রতিভা এখানে বিকশিত হওয়ার সুযোগ নেই। তাই আমি ঠিক করেছি আমি প্লেনে করে সুদূর মার্কিন যুক্তরাষ্ট্রের হলিউডের উদ্দেশ্যে পাড়ি জমাবো। সেখানে গিয়ে আমি সিনেমার নায়ক হব। যেহেতু আমি পূর্বেই বলেছি আমি পৃথিবীর সবচেয়ে সুদর্শন এবং ক্যারিশমাটিক তরুণ, সেহেতু হলিউডের অন্যান্য নায়ক, নায়িকা এবং পরিচালকের কল্পনার রাজকুমার হব আমি। তারা প্রত্যেকেই আমার সাথে অভিনয় করার জন্য আমার বেভারলি হিলসের বাড়ির সামনে লাইন ধরবে। আমি তাদের মধ্যে থেকে আমার পছন্দ মতো অভিনেতা, অভিনেত্রীদের বেছে নিয়ে অভিনয় করব। আমার সঠিক পছন্দের কারণে আমার অভিনীত প্রতিটি বায়োস্কোপই বক্স অফিস হিট করবে। এভাবে হিরো হিসাবে নাম করার পর আমি হব ঢালিউড থেকে আমদানিকৃত প্রথম ব্যক্তিত্ব যে পরপর 3বার অস্কার পেয়ে টম হ্যাঙ্কসকে ছাড়িয়ে যাব। যখন আমি খুব সুপার হিরো হব, ঠিক তখন আমি একটি খান অ্যান্ড খান প্রোডাকশন নামে একটি সিনেমা তৈরি প্রোডাকশন হাউস তৈরি করব এবং এই সকল প্রোডাকশন হাউসের মাধ্যমে বিশ্বের সবচেয়ে সফল চলচ্চিত্রগুলি তৈরি করব। কিছুদিনের মধ্যেই আমার খান অ্যান্ড খান প্রোডাকশন হাউস বিশ্বের সবচেয়ে বড় মাল্টিবিলিয়নার কোম্পানি হিসাবে আবির্ভূত হবে। তখন প্রায়শই আপনারা পত্রিকায় আমার ছবি দেখবেন, প্রিন্স ইমরান খান। এত গেল ইহকালের কথা। বিত্তবান হওয়ার পরেই আমি পরকালের দিকে নজর দিব। তখন আমি খানস কেয়ার নামে একটি আন্তর্জাতিক সেবা সংগঠন গড়ে তুলব। যেহেতু ওই হলিউডেও ওই বৃদ্ধ বয়সেও আমি হলিউডের সর্বাপেক্ষা সুদর্শন বৃদ্ধ থাকবো, সেহেতু আমি আমার এই ইনোসেন্ট ফেস এবং
আমার কনভিন্সিং ক্ষমতা দ্বারা হলিউডের সকল নায়ক নায়িকা এবং পরিচালকদেরকে কনভিন্স করে ফেলবো। তখন আর তারা বেভারলি হিলসে বাড়ি কিনবে না, বেভারলি হিলসে বাড়ির দাম কমে যাবে, তারা আমার সেবাশ্রমের টাকা দান করবে এবং তাদেরকে নিয়ে আমি আমার চার্টার্ডকৃত 777 বিমানে করে সারা পৃথিবীময় ঘুরে বেড়াবো এবং বিশ্বের সকল ধনী ব্যবসায়ী এবং রাষ্ট্রনায়কদের যুদ্ধ খাত ও বিলাস খাতে ব্যয় কমিয়ে আমার সেবাশ্রমে টাকা দান করতে বাধ্য করব। এভাবে কিছুদিনের মধ্যেই আমার সেবাশ্রম বিশ্বের সর্বাপেক্ষা বৃহত্তম সেবাশ্রমে পরিণত হবে। বিশ্বের অধিকাংশ অনাথ আশ্রমই আমার টাকাতে চলবে। যেহেতু বিশ্বের অধিকাংশ অনাথ আশ্রম আমার টাকাতে চলবে, তাই আমি ঠিক করেছি আমি সেখানে রুটি খাওয়াবো না, কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি রুটি হচ্ছে পাশ্চাত্যের খাবার। তাই আমার দেশকে তুলে ধরার জন্য, আমার দেশের মানুষকে তুলে ধরার জন্য, আমার দেশের মানুষের খাবারকে তুলে ধরার জন্য আমি সেখানে ডাল ভাত খাওয়াবো। এভাবে আমি সারা পৃথিবীতে ডাল ভাতের কৃষ্টি চালু করবো। ডাল ভাত তখন হবে বিজয়ের প্রতীক। মার্কিন যুক্তরাষ্ট্রের রাস্তায় রাস্তায় তখন আর বার্গার কিংবা পিজা বিক্রি হবে না, সেখানে বিক্রি হবে রাইস। ব্রুক শিল্ড কিংবা আরও বিখ্যাত অভিনেত্রীরা এসে বলবেন, প্লিজ ইমরান, গিভ মি সাম রাইস অর আই উইল ডাই। এভাবে অর্থনীতি এবং শান্তিতে নতুন ডাইমেনশন দেওয়ার জন্য আমাকে একই সাথে দুটি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হবে। এভাবে একদিন জীবন ঘনিয়ে আসে, সবাইকে চলে যেতে হয়, আমাকেও চলে যেতে হবে। আজকে সময়ের অভাবে আমার কর্মময় জীবন সম্পর্কে আপনাদেরকে আমি পরিপূর্ণভাবে জানাতে পারলাম না, তবে চিন্তার কিছু নেই। আমার মৃত্যুর পর আমার সেক্রেটারি কর্তৃক রচিত আ লাইফ অফ এ বিলিয়নার গ্রন্থটি পড়লে আপনাদের কর্মময় জীবন সম্পর্কে জানতে পারবেন। সবাইকে নিরন্তর শুভেচ্ছা। প্রিন্স ইমরান খান, তোমার পরিকল্পনা মহৎ, কিন্তু নায়ক হয়ে বাইরে যাওয়ার চিন্তা না করে এই সমাজ গঠনের নায়ক হওয়া যায় না। সেবা করবার আশ্রম তৈরি করতে চাও, এমন পরিবেশ কি তৈরি করা যায় যখন সেবা করবার প্রয়োজন হবে না? অর্থাৎ ওই নায়কোচিত বুদ্ধিবৃত্তি অর্জন করা আর প্রয়োজন বোধে জীবন এবং যৌবনের স্পর্ধাকে আকাশচুম্বী করে তোলো, এইটা আমরা চাই। এর পরের বক্তব্য রাখবে ক্যাডেট আসিফ, কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে। মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা কথাটি বললে সত্যি ভুল বলা হবে। আমার আসলেই সশরীরে হারিয়ে যাওয়ার মানা আছে। আসিফ নামের 17-18 বছরের একটি ছেলে গতকাল রামপুরা টিভি ভবন থেকে হারিয়ে গিয়েছে। তার পরনে ছিল খাকি পোশাক, মুখমণ্ডল গোলাকার, সে বাংলা ভাষায় কথা বলে। ব্যাপারটি যে কীরকম হয়ে দাঁড়াবে তা আপনারা খুব সহজেই অনুমান করছেন। তাই মনে স্বাদ আছে অনেক, কিন্তু সাধ্য কোথায়? আর আমাদের মতো এই অথর্বদের কথা চিন্তা করেই রবি ঠাকুর বেশ কায়দা করে মনে মনে শব্দটি এর পরে জুড়ি দিয়েছিলেন, তাই বাঁচোয়া। আমাদের হারানোর জায়গার অভাব আছে এমনটি বোধ করি আমার ঘোর শত্রুও বলতে পারবে না, কিন্তু প্রত্যেকটির সামনে রয়েছে চীনের প্রাচীরের মতো অসংখ্য বাধা। নিজের এই ক্ষুদ্র সত্তা এই সমস্ত বিশাল বাধার কাছে এতটাই নতজানু হয়ে পড়ে যে ইচ্ছেগুলো সব দিবাস্বপ্ন হয়ে যায়। কিন্তু কল্পনা আমার প্রজা, মগজের আমি জমিদার, সেখানে বিশ্বের কোনো ঘটনার প্রভাব আমি মানি না। আমি হারাতে চাই 21 শতাব্দীতে, তখন শুধু আমাকেই আমি দেখতে চাই। কেমন হবে তখন এই পৃথিবীর অবস্থা, আর কেমনই বা থাকবে আমাদের এই সোনার দেশের মানুষেরা? বিষাক্ত ধোঁয়ার দূষণে নুজো হয়ে পড়বে রুক্ষ শুষ্ক বৃক্ষহীন পৃথিবী। চরম রাজনীতিক ও অর্থনৈতিক বৈষম্যে ভবিষ্যৎ প্রজন্মের অবস্থা হবে মৃতপ্রায়। আমি আজকের সেই সব অপরিণামদর্শী পূর্বপুরুষদের দেখাতে চাই সেই সব প্রজন্মের অবস্থা। আমি মনে করি তাদের চৈতন্যোদয়ের জন্য এখনও অনেক সময় রয়েছে। সুধীবৃন্দ, ভবিষ্যতে হারানোর সুযোগ তো সহসা আসে না, তাই ভবিষ্যতে যে প্রথমেই সবার জীবন কাহিনী জেনে ফেলবো, অন্তত 2-3টি লটারি ড্রয়ের ফলাফল তো জেনে আসবই। তাছাড়া কারা কারা মরবে, কে কে লড়বে, কে কে হবেন দেশের নেতা, আর কেই বা সব কিছুতে ব্যর্থ হয়ে নবনির্মিত সুদৃশ্য যমুনা সেতু থেকে সোজা লাফিয়ে পড়বে, তা নিমেষেই জেনে আসবো। 2.5 মিনিটে জ্যোতিষভূষণ হওয়ার এমন সুযোগ আর কেই বা ছাড়ে বলুন? তাই সব দিক দিয়ে বিবেচনা করে দেখলাম ভবিষ্যতেই হারাবো। লেখাপড়ায় খারাপ করলে সবাই বলে তোমার কোনো ভবিষ্যৎ নেই। কাঠখোট্টা বিজ্ঞানীর কাছে এ নিরেটেই বাস্তবতায় ভবিষ্যৎ তো কল্পনার বস্তু। তারপরও সবার মনে একটি প্রশ্ন থেকে যায়, এরপর কি হবে? তাই অন্তত একবারের জন্য হলেও ভবিষ্যতে হারিয়ে যাব। কোনো গ্ল্যামারাস নায়ক হিসাবে নয়, ধনী কোনো শাসক রূপেও নয়, আমি শুধু আমাকেই দেখতে চাই তখনকার সেই পৃথিবীতে, যেন ফিরে এসে অতীতের এই সব ভুল বুঝাবুঝিগুলোকে শুধরে নিয়ে নতুন সুন্দর একটি ভবিষ্যৎ উপহার দিতে পারি আমাদের আগামী প্রজন্মের জন্য। সবাইকে ধন্যবাদ। ক্যাডেট আসিফ, চমৎকার বক্তব্য, চমৎকার অনুভূতি। আসলে বিদ্বানরা সবাই এই কথাই বলেছেন, জানার মধ্যে সবথেকে বড় জানা হলো নো দাই সেলফ, নিজকে জানো। নিজকে জানার মতো আগ্রহ তোমার আছে, আমি অভিনন্দন জানাচ্ছি আগে থেকে। এর পরের বক্তব্য রাখবেন
মশিউর রহমান, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ছাত্র। ধন্যবাদ সম্মানিত সভাপতি এবং আপনারা যারা শুনছেন। আমরা কেউ হারিয়ে যেতে চাই না। আমি নই, আপনারা নন, আমরা কেউ না, ক্ষণিকের জন্য হলেও না। আমরা মনে মনেও হারিয়ে যেতে চাই না। আমরা উপস্থিত থাকতে চাই মানুষের দুঃখ কিংবা আনন্দময় মুহূর্তগুলোতে। সুখ দুঃখ হাসি কান্না নিয়েই তো মানুষের জীবন। বাংলাদেশের মানুষ নাকি হাসতে ভুলে গেছে, তাই গোপাল ভাঁড় কিংবা নাসিরুদ্দিন হোজ্জা সেজে তাদের হাসাবার চেষ্টা। একথা ঠিক, মানুষের জীবনে হাসির প্রয়োজন আছে, কিন্তু তার উৎস হওয়া উচিত সফলতা। ব্যর্থতার মধ্যে ডুবে থেকে ভাড়ামি করা আমাদের সাজে না। আমরা হারিয়ে যাব কেন? আমরা বেঁচে থাকব মানুষের হাসি কান্নায়। এই পৃথিবী আমাদের উপস্থিতি চায়, আর আমরা একটু চেষ্টা করলেই হারিয়ে না গিয়ে আমাদের অস্তিত্বের প্রমাণ দিতে পারি। আমি ক্ষণিকের জন্য হলেও হারিয়ে যেতে চাই না। আমার বয়স 18 বছর পূর্ণ হলে প্রতি 4 মাস অন্তর রক্ত দিয়ে আমি উপস্থিত থাকতে চাই মানুষের শিরায় শিরায়, ধমনীতে ধমনীতে। মৃত্যুর পরে এই চোখ দান করে আমি বেঁচে থাকতে চাই মানুষের চোখের মণি হিসেবে। তবে কেন আমি হারাবো? আমরা হারাবো। আমরা সকলেই বেঁচে থাকতে চাই। সন্ত্রাস, বেকার সমস্যা আর মাদকাসক্তির মতো অশুভ কালো থাবার কারণে আমাদের কিশোর যুবকরা নাকি হারিয়ে যেতে বসেছে। না, আমি হারাবো না, আমাদের যুব সমাজও হারিয়ে যাবে না। স্বাধীনতার গান, শান্তির গান গেয়ে, বৃক্ষরোপণ করে, নিরক্ষর জনসাধারণকে শিক্ষিত করে, সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে, গ্রামের ভাঙা রাস্তা বা সেতুটি ঠিক করে আমি আমার এবং আমরা আমাদের অস্তিত্বের প্রমাণ দেব। আমি হারিয়ে যাব না, হারিয়ে যেতে দেব না আমাদের মা বোনদের স্বকীয়তাকে। শিক্ষা, সম্পদ, স্বাধীনতা সহ সকল ক্ষেত্রে সম অধিকার দিয়ে, রাস্তাঘাটে উত্ত্যক্ত না করে, বাল্যবিবাহ বন্ধ করে, স্নেহ, প্রেম, ভালোবাসা দিয়ে আমরা তাদের হৃদয়ে বিরাজ করব। আমি হারিয়ে যাব না, আমাদের শিশুরাও হারাবে না। যথাসময় টিকা দিয়ে, লাল শাক, পুঁই শাক, মলা ঢালা মাছ, আলু, দুধ, ডাল খেতে দিয়ে আমরা তাদের বাঁচিয়ে রাখব সুস্থ শিশু হিসেবে। ভগ্ন স্কুল সংস্কার ও নতুন স্কুল স্থাপনের মাধ্যমে দেব তাদের শিক্ষার অধিকার। আমরা হারিয়ে যাব না, আমরা হারিয়ে যেতে পারি না। আমরা উপস্থিত থাকব নির্বাচন উপলক্ষে দেশের রাজনৈতিক নেতা নেত্রীদের সম্মুখ টিভি বিতর্কে বক্তব্যে। আমরা হারিয়ে যাব না, আমরা হারিয়ে যেতে পারি না। সকল তিক্ততা, সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে, পারস্পরিক হিংসা বিদ্বেষ, প্রতিদ্বন্দ্বিতা ভুলে গিয়ে, নারী পুরুষ, ধনী গরিব, আবাল বৃদ্ধ বনিতা নির্বিশেষে হাতে হাত রেখে একতার বন্ধনে আসুন আমরা হারিয়ে না গিয়ে একবার বেঁচে থাকার সংগ্রামে লিপ্ত হই। সকলকে ধন্যবাদ। চমৎকার বক্তব্য মশিউর রহমান। আমরাও তাই চাই, বিশেষ করে বড়রা, তোমাদের মুরব্বী অভিভাবক যারা, আমরা ওইটি আশা করছি তোমাদের কাছ থেকে। প্রতিনিয়ত অনুভব করছি আমাদের চলার পথ অত্যন্ত বন্ধুর, এই বন্ধুর পথে আমাদের চলতে হচ্ছে। আমরা অসংখ্য ত্রুটি বিচ্যুতির মধ্য দিয়ে অগ্রসর হচ্ছি। আমরা ব্যর্থতা প্রতিনিয়ত স্পর্শ করছি। আমাদের ব্যর্থতার গ্লানিগুলো আমরা মুছে ফেলতে চাই তোমাদের সাফল্যের আলোতে। এই জন্য দীর্ঘ সময় না নিয়ে ওই কথাই বলবো। বক্তব্য, সুন্দর বক্তব্য, চমৎকারভাবে উপস্থাপিত হয়েছে এবং চিন্তা ভাবনা আমাদেরকে অনুপ্রাণিত করছে। হারিয়ে যাবে কোথায়, হারাবার প্রয়োজনটা কি? কিন্তু আমরা তো চাই এই নতুন সমাজের পত্তন, এটাকে আরও সুদৃঢ় করতে চাই এবং সবার জন্য উপযোগী করে গড়ে তোলবার প্রত্যয় তোমাদের মধ্যে জাগ্রত হোক, তাই চাচ্ছি। তো তোমাদের প্রচুর ধন্যবাদ। পৃথিবী বিতর্ক কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা চমৎকারভাবে সমাপ্ত হলো। এরপরেই আমি আহ্বান করব, ইহার চেয়ে হতেম যদি। দেখা যাক, এই পর্যায়ে 1994 বিতর্কে অংশগ্রহণ করছেন 6 জন। আমি সময় না নিয়ে সোজাসুজি ডাকব বিএফ শাহিন স্কুল চট্টগ্রাম থেকে সৈয়দ নাজমুল কবিরকে। মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত সভাপতি ও উপস্থিত সুধীবৃন্দ, ইহার চেয়ে হতেম যদি। অনেক কিছুই তো হতে ইচ্ছে করে, কিন্তু বাবার অত্যাচারে কি কোনো কিছু করার বা হওয়ার সত্যিই জো আছে? এই তো
কদিন আগে বাসার সবাই মিলে নাটক দেখতে বসেছে। আমিও পরিবেশের গন্ধ শুকে আস্তে আস্তে এগোচ্ছি কোনো রকমের দর্শকের সাহিত্যে জায়গা দখল করার জন্যে। অমনি বাবা গুরুগম্ভীর কণ্ঠে আদেশ জারি করলেন, 2 দিন পরে তোমার পরীক্ষা, এখন তোমার এসব নাটক ফাটক দেখা চলবে না। কি আর করা, দরজার চৌকাঠ থেকেই ফিরে যেতে হলো। যেতে যেতেই শুনতে পেলাম নাটকের ছেলেটি তার বাবাকে বলছে, আমি এবার পরীক্ষা দেব না। ইস, আমি যদি এমন করে বলতে পারতাম, এই নাটকের ছেলেটির মতো হতাম। কিন্তু এ তো শুধু নাটকেই সম্ভব। আবার স্কুলের কথাই ধরুন না কেন, সব সময় পরীক্ষা লেগেই আছে। ক্লাস টেস্ট, সাপ্তাহিক, মাসিক, টার্ম, এবং আমাদের স্কুলে আরও একটি পরীক্ষা আছে, পপ টেস্ট। অর্থাৎ বলা নেই কওয়া নেই, স্যার ম্যাডাম ক্লাসে এসে দুম করে বললেন, তোমাদের পরীক্ষা নেব। কি জ্বালা, এমনিতেই পরীক্ষার ভয় বাঁচি না, তা আবার এই পপ টেস্টের ভয় রাত দিন কাঁটা হয়ে থাকতে হয়। জনান্তিকে বলে রাখি, আমি যদি দেশের প্রধানমন্ত্রী হই তবে সবার আগে এই পরীক্ষা ব্যবস্থাটা তুলে দেব। এরই মধ্যে একজন বন্ধু ইশারা করলো, এনেছি। বুঝতে পারলাম গতকাল তাকে হুমায়ুন আহমেদের বোতল ভূত বইটা আনতে বলেছিলাম। কোনো রকমে পরীক্ষা শেষ করে উঠে গেলাম লাস্ট বেঞ্চে। দুজনে মিলে মজা করে পড়তে শুরু করে দিলাম। গল্পে আছে হুমায়ুন ভূত পুষে, তা আবার বোতলে করে পকেটে রাখে। সে ভূতের খাবার চাঁদের আলো। ক্লাসের একজন যখন একথা বলে দিল, তখন অঙ্ক স্যার বোতলটা নিয়ে ভূতটাকে এক ঢোকে পেটের ভিতর চালান করে দিলেন। অমনি স্যারের পেটের ভিতর গুড়গুড় শব্দ উঠতে শুরু করলো, আর তিনি হেঁচকি তুলতে লাগলেন। দম ফাটিয়ে হাসতে যাব, হঠাৎ কানে টান পড়তেই শটান দাঁড়িয়ে গেলাম। বইটা পড়তে পড়তে টেরই পাইনি কখন ইংরেজি ম্যাডাম চলে গেছেন আর এসেছেন জমদূত প্রায় আমাদের অঙ্ক স্যার। বইটা নিয়ে গেলেন হেড স্যারকে জমা দেবেন বলে। তার মানে আরও এক দফা শাস্তি। আপনারাই বলুন, এত শাসনের মধ্যে স্বাধীনভাবে কোনো কিছু করারই উপায় নেই তো হওয়ার উপায় আছে? ধন্যবাদ সবাইকে। নাজমিল কবির, পরীক্ষা সম্পর্কে এত ভীতি কেন? এবং পরীক্ষা তুলে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী হতে চাচ্ছ, কিন্তু প্রধানমন্ত্রীর চেয়ারটা বড্ড উষ্ণ, বড্ড কণ্টকাকীর্ণ, ওখানে বসে থাকা খুব শক্ত। তো যাকে পরীক্ষাকে সহজ করে দিলে চলবে তো? আমরা নাই ওই চিন্তা করব। এরপরে বক্তব্য রাখবেন নাহিদ আক্তার, হোলি ক্রস কলেজ বালিকা উচ্চ বিদ্যালয় থেকে। মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত সভাপতি ও সুধী দর্শক মণ্ডলী, রসকসবিহীন পড়াশোনার চাপে যখন ক্রমেই চিড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছি, তখন মনে হয় ইহার চেয়ে হতেম যদি শিক্ষা বিভাগের প্রধান, তাহলে ব্যবস্থাটা এমন করতাম যাতে প্রতিটি ছাত্রছাত্রী সহাস্যবদনী পড়াশোনাকে গ্রহণ করতে পারে, প্যাঁচার মতো মুখ করে আর কাঁধে এক গাদা বইয়ের বোঝা ঝুলিয়ে যেন কাউকে স্কুলে যেতে না হয়। আর ছোট ছোট বাচ্চাদের বইয়ের বোঝা দিনে দিনে যেভাবে বাড়ছে, তাতে ছেলেমেয়েদের পক্ষে এই ভারী বোঝা টেনে আর স্কুল কলেজ আসা সম্ভব হবে না। অদূর ভবিষ্যতে হয়তো বাচ্চাদের বইয়ের বোঝা টানা একটা দারুণ লাভজনক পেশায় পরিণত হবে। তবে আসার কথা এই যে, কোমল শিশুগুলোর উপর দিয়ে বইয়ের ট্রাক্টর চালিয়ে দিয়ে হলেও এতে দেশের বেকার সমস্যার অন্তত একটা সুরাহা হবে। আবার স্কুলে যখন পরীক্ষার বিজ্ঞপ্তিগুলো মাথায় খড়গের মতো এসে পড়ে, তখন মনে হয় ইহার চেয়ে হতেম যদি কোনো এক করিমন বা রহিমন, তাহলে হয়তো আঘাত থেকে নিজেকে বাঁচাতে পারতাম। কিন্তু এটি তো কোনো স্থায়ী সমাধান নয়, তাই সাধারণ কেউ না হয়ে দেশের শিক্ষামন্ত্রী হওয়াটাই বেশি লাভজনক। এতে আমার দুঃখী শিক্ষার্থী ভাই বোনের দুঃখ মোচনে কিছুটা অন্তত সহায়ক হতে পারতাম। পরীক্ষা নিয়ে আমি বাতিল করতাম না, বরং পরীক্ষাগুলো হতো এমন সহজ ও মজার পদ্ধতিতে যাতে পরীক্ষার নামেই পরীক্ষার্থীদের মুখ বাংলা 5-এর মতো না হয়ে থাকে 3-এর মতো হাসি খুশি। অবশ্য এত দুঃস্বপ্নের পর যখন মনে পড়ে যে আমাদের রয়েছে এমন একটি শিক্ষা ব্যবস্থা যেখানে প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক, যেখানে রয়েছে খাদ্যের বিনিময় শিক্ষা কর্মসূচি, তখন সত্যিই গর্ববোধ করি। শিক্ষা ব্যবস্থা থেকে এবার আসা যাক আমাদের আশেপাশের অবস্থায়। বাসা থেকে বের হয়ে যখন দর্শন করতে হয় ডাস্টবিনের নোংরা আবর্জনা, তখন মনে হয় ইহার চেয়ে হতেম যদি পৌরসভার চেয়ারম্যান, তাহলে অলিতে গলিতে ডাস্টবিনের যে মনোরম পরিবেশে সুগন্ধ বিরাজমান, তা থেকে পরিত্রাণ দেওয়ার চেষ্টা করতাম আমাদের দেশবাসীকে। আমাদের শহরে নির্দিষ্ট দূরত্বে কোনো ডাস্টবিন তো নেই, আর যেগুলো আছে সেগুলোর ভেতরে কোনোদিন ময়লা ফেলা হয় কিনা তা দেখার সৌভাগ্য আমার কখনোই হয়নি, কারণ ডাস্টবিনের 4-5 ফুট দূরের দৃশ্য দেখেই আরও 4-5 ফুট দূরে দিয়ে হেঁটে যেতে হয়েছে। এখানেই শেষ নয়, আরও আছে। মনে করুন রিক্সা অথবা যে কোনো যানবাহনে সুন্দর পোশাক পরে বসে আছি, মনে মনে কত কি ভাবছি, হঠাৎ ভাবনার শিশুতে ছিন্ন করে চারিদিক থেকে ভেসে আসে এক মোহময় গন্ধ। পাশে তাকিয়ে দেখি একেবারে পাশ ঘেঁষেই দাঁড়িয়ে আছে একখানা ময়লার গাড়ি। তখন মাথা থেকে শিক্ষামন্ত্রী বা পৌরসভার চেয়ারম্যান হওয়ার চিন্তা ঝরে গিয়ে মনে হয় ইহার চেয়ে হতেম যদি কোনো এক ঘ্রাণ শক্তিবিহীন প্রাণী, তবেই বোধহয় ভালো হতো। ধন্যবাদ।
নাই ডাক্তার, পরীক্ষা সম্পর্কে তোমার পূর্ববর্তী বক্তা শেখ নাজমুল কবিরও ঠিক ওই একটা ভীতির প্রকাশ যেন লক্ষ্য করছি আমরা। পরীক্ষা দিয়ে প্রমোশন পাওয়া যায় এবং প্রমোশন পাওয়ার পর বাপ মার কাছ থেকে আদর যেটা, ওটাও তো অনেকটা আকর্ষণীয় নয়? আর তাছাড়া পরীক্ষা এই ক্ষেত্রে যদি বাদ দেওয়া যায়, জীবন ক্ষেত্রে যে পরীক্ষা, তার হাত থেকে তো অব্যাহতি পাওয়া যাবে না। এই জন্য আগে থেকে একটু তৈরি থাকলে ক্ষতি কি? এরপর বক্তব্য রাখবে নাজমুস সাহার অন্তরা। মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত সভাপতি ও উপস্থিত সুধীবৃন্দ, ইহার চেয়ে হতেম যদি প্রীতি বিতর্কের এই বিষয়টি নির্ধারণের পর গত কিছুদিন থেকে ভেবেই চলেছি আসলে আমি কি হতে চাই। কারণ সেই দুরন্ত শৈশব থেকে এই দামাল কৈশোর পর্যন্ত আমি কত কিছু হবার ইচ্ছে পোষণ করেছি তা বলতে গেলে সাতকাহন হয়ে যাবে। ইচ্ছের কি শেষ আছে? ফুল, পাখি, প্রজাপতি কত কিছুই তো হতে ইচ্ছে করে। একবার তো বাড়ির পাশে ছাতিম গাছকে ভালোবেসে আমি বৃক্ষ হতে চেয়েছিলাম। মাকে বলায় মা বলেছিলেন, মানুষ বৃক্ষ হতে পারে না, তবে বৃক্ষের আদর্শে জীবন গড়ে তুলতে পারে, তুমি তেমনি হও। তবে ইদানিং যে ইচ্ছেটা আমার মধ্যে খুব মাথাচাড়া দিয়ে উঠেছে সেটি হচ্ছে আলাদিন হতে। হ্যাঁ, আলাদিন, আরব উপন্যাসের সেই আলাদিন যে একটি আশ্চর্য প্রদীপ নিয়ে অভাবনীয় সব কাণ্ড ঘটিয়েছিল। আমার কেবলই মনে হয় এমন যদি হতো মাত্র একটি দিনের জন্য হলেও আমি আলাদিন হতাম। একদিন সকালবেলা ঘুম ভেঙে উঠে দেখতাম আমার বালিশের পাশে সান্তা ক্লজের মতো কেউ একজন একটি আশ্চর্য প্রদীপ রেখে গেছে। আমি কৌতূহলের বশে তাতে ঘষা দিতেই আমার সামনে হাজির হতো ইয়া বিরাট এক দত্ত। নতজানু হয়ে সে আমাকে বলবে, সেলাম হুজুর। আমি একটুকু ভয় না পেয়ে তাকে বলতাম আমার টয় প্লেনটাকে বিশ্বের সবচেয়ে দ্রুতগামী বিমানে পরিণত করতে। তারপর সেই দত্তকে নিয়ে আমি যেতাম বিশ্বের দেশে দেশে শান্তির ললিত বাণী নিয়ে, বাংলাদেশ শান্তি মিশনের প্রধান হয়ে। কারণ বিশ্বে মানুষে মানুষে এত হানাহানি আমার ভালো লাগে না। আমার মিশন প্রথমে যাবে বসনিয়ায়। ওখানকার শিশুদের দুঃখ কষ্ট মুহূর্তেই আমি আর দত্ত মিলে দূর করে দেব। শান্তি শ্বেত কপোত আর জলপাই পাতা নিয়ে সন্ধি টেবিলে বসবে বসনিয়া, হার্জেগোভিনা আর ক্রোয়েশিয়ার যুদ্ধবাজ নেতারা। তারপর যাব রুয়ান্ডা, সোমালিয়া, জাফনা এবং কাশ্মীরে। এবং সবশেষে আমার গুরুত্বপূর্ণ মিশন হবে দিল্লিতে। ভারতের প্রধানমন্ত্রী নরসিমা রাওয়ের সঙ্গে বৈঠক করে আমি বলবো ফারাক্কার পানির সুষম বন্টনের কথা। তারপর পদ্মার বুকে আর চর জাগবে না, খরায় বাংলার মাটি ফেটে চৌচির হবে না। অবশেষে 24 ঘন্টার মিশন শেষ করে বাড়ি ফিরে ঘুমোতে যাব পরম শান্তিতে। আর দত্ত, তাকে পাঠাবো আগামীকালের ঢাকা শহরের যানজট নিরসন করতে। ধন্যবাদ। সময় কম, এই জন্য এরপর আর নতুন কথা না বলে আমি আহ্বান জানাচ্ছি নবনীতা চৌধুরীকে। মাননীয় সভাপতি, যাহা চাই তাহা ভুল করে চাই, যাহা পাই তাহা চাই না। আমি চিরচঞ্চল, চিরচলমান, অবস্থানে কিংবা অস্তিত্বে কোথাও আমি স্থির হয়ে থাকি না। সতত এগিয়ে চলেছে যে মানব সভ্যতা, আমি একাধারে তারই উত্তরাধিকারী এবং কাণ্ডারি। সতত এগিয়ে চলা সভ্যতায় আমার জন্ম, আর সতত নিজেকে বদলে নূতন করে নেবার সাধনায় আমার জীবন। অনাদি থেকে অনন্ত পর্যন্ত মহাকালের যে অসীম পথের বিস্তার, আমি তারই পথিক। যখন পেছনে ছিলাম প্রাণ বলেছে এগিয়ে চলো, এসেছি এখানে। প্রেরণা তাগিদ দিচ্ছে হেথা নয়, অন্য কোথা, অন্য কোথা, অন্য কোনোখানে। অন্তরে বাহিরে তাই নিজেকে বদলে চলেছি নিরন্তর। এই বাইরের আমি নিত্য নব নবরূপে আবিষ্কার করি অন্তরের আমিকে। সেখানে নূতন করে গড়ব বলে অবিরাম ভাঙনের খেলা চলে। সেখানে আমি কভু প্রশান্ত, কভু অশান্ত, দারুণ স্বেচ্ছাচারী। যারা বদলায় না, বদলাতে জানে না, তারা স্থবির, তারা মৃত্যুর অপেক্ষাতে বেঁচে থাকে। আমি সে দলের নই। বদ্ধ জলাশয় হওয়াটা আমার জীবনের লক্ষ্য নয়। মনে জেগে আছে কামনা, ইহার চেয়ে হতেম যদি নদী, সেই নদী যে নদী সমুদ্রমুখী। নদীর উষ্ণ স্বাধীনতা যখন পেয়ে যায়, তখন হৃদয় শোনে ঝর্ণার কলরোল। যেখানে জন্ম আমার, অস্তিত্বের ঋণ স্বীকার করতে করতে মন চলে যায় আরও পেছনে। যেন মনে হয় ইহার চেয়ে হতেম যদি মৌন হিমবাহ, যে হিমবাহ আপন অস্তিত্বকে ক্ষয় করে করে সচল রাখে চলমান জীবনধারা। এই কি পিছুটান? নদীর উষ্ণ স্বাধীনতা থেকে হিমবাহের শীতল কারাগারে মনে হয় আমার আমি বদলে যাই। ইহার চেয়ে হতেম যদি কবি, সেই কবি যিনি অকুণ্ঠ উচ্চারণে বলেন, স্বাধীনতা পেয়ে গেলে আমি পরাধীন হতে ভালোবাসি।
স্বাধীনতার কথা উঠলে আমার মনে নানা প্রশ্ন জাগে। মনে হয় মুক্ত স্বাধীন স্বদেশে জন্ম আমার, এই কি সর্বোত্তম সুখ। মন বলে স্বাধীন দেশে জন্মের চেয়ে সুখের হতো ইহার চেয়ে হতেম যদি স্বাধীনতার জন্য প্রাণ বাজি রাখা এক মুক্তিযোদ্ধা। মুক্তির যুদ্ধ শেষ হয় কি কখনো? অভাব থেকে মুক্তি চাই, অশিক্ষা থেকে মুক্তি চাই, অন্ধকার থেকে আলোতে মুক্তি চাই, মুক্তির মিছিলে আমি যোদ্ধা হতে চাই। তাই মনে হয় ইহার চেয়ে হতেম যদি এমন একজন যার হাতে আছে প্রদীপ, যে প্রদীপ যুদ্ধ করে, সাধ্যমতো যুদ্ধ করে, আমৃত্যু যুদ্ধ করে আঁধারের বিরুদ্ধে। ধন্যবাদ। চমৎকার। নবনীতা চৌধুরী, যুদ্ধের জন্য প্রস্তুত হও, জীবন তো দীর্ঘ, জীবনে প্রচুর যুদ্ধ করতে হবে, কিন্তু যুদ্ধের কথা আসছে কেন? শান্তি, বরং যুদ্ধের পর যে শান্তির যে প্রয়াস, এর দিকে নজর দেওয়া তো যায়। আর আমরা দেখেছি, বহু যুদ্ধ দেখেছি, যেমন ৭১-এর মুক্তিযুদ্ধ, অসংখ্য প্রাণের বিনিময়ে আমাদের স্বাধীনতা লাভ হয়েছে। স্বাধীনতা লাভ যেমন কঠিন ব্যাপার, এটাকে সংহত করা, সংরক্ষণ করা তার থেকে অনেক শক্ত ব্যাপার। এই জন্য যুদ্ধের প্রয়োজন নেই, এই জন্য সৃজনশীলতা, প্রত্যয়ের প্রয়োজন। এর পরে বক্তব্য রাখবে তানজিমা সুলতানা। মাননীয় প্রধানমন্ত্রী, সম্মানিত সভাপতি ও উপস্থিত সুধী, একবার বাবা বাড়িতে একটা ছবি নিয়ে এলেন। সে ছবির নায়ক অন্যদের চেয়ে আলাদা। তার মাথায় হ্যাট, নাকের নিচে একটু গোঁফ আর হাতে একটা লাঠি। আর সবচেয়ে মজার হলো তার হাঁটা। ছবিটা আমাকে দারুণ আকৃষ্ট করেছিল, আর আমার খুব ইচ্ছে করছিল চার্লি চ্যাপলিন হতে। দাদুর ট্রাঙ্ক থেকে তার খানদানি টুপিখানা হাতিয়ে একটা লাঠি জোগাড় করে কদিন চলল জোর প্র্যাকটিস। একদিন পা পিছলে দাঁড়াম, ঝাড়া ৩ মাস পা ঝুলিয়ে সোজা শুয়ে থাকতে হলো বিছানায়। বুঝতে পারলাম চার্লি চ্যাপলিন হওয়া সবার কম্য নয়। কবিতা পড়ছি। সবাই যখন ঘুমিয়ে পড়ে, কর্ণফুলির কুলটায় দুধ ভরা ওই চাঁদের বাটি ফেরেশতারা উল্টায়। কেমন যেন ভালো লেগে গেল। ভাবলাম কবি হব। খাতা নিয়ে বসেছি, কত কি যে ভাবি, কিন্তু কবিতা আর মেলাতে পারি না। শেষে অনেক কষ্টে লিখলাম, আমার কত কি যে হবি, আমি হতে চাই খুব বড় কবি। এমনি আরও কয়েক লাইন লিখে চুপি চুপি পাঠিয়ে দিলাম পত্রিকা অফিসে। কিন্তু কত দিন হয়ে গেল, কত রাজ্যের আজেবাজে কথা লেখা ছাপা হয়ে গেল, কিন্তু আমার কবিতা আর ছাপা হলো না। ধুর চাই, এ বলে কবিতাকেও দিলাম ছুটি। অসম্ভব সুন্দর জাদু দেখায় জুয়েলাইট। হাতের জাদুর কাঠি পলকে হয়ে ওঠে ফুলের তোড়া। ডিম থেকে বেরিয়ে আসে জ্যান্ত মুরগির ছানা। একটা রশিকে 10 টুকরো করে মুহূর্তে জোড়া লাগিয়ে দেয়। কিভাবে? বড়দেরকে জিজ্ঞেস করলে বলে, ওসব ভেলকিবাজি, জাদু হচ্ছে হাত সাফাই। দুপুরবেলা মা ঘুমিয়ে গেলে কত লাঠি ঘুরালাম, কত রশি কেটে জোড়া লাগিয়ে দিতে চাইলাম, ফ্রিজে ডিম ভেঙে একাকার করলাম, কিন্তু ভেলকি আর লাগে না। বুঝতে পারলাম জুয়েলাইজ হতে গেলে আমাকে আরও অনেক পড়াশোনা করে, অনেক পরিশ্রম করে ধীরে ধীরে এগোতে হবে। আবার টেলিভিশনে দেখি বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশে বিদেশে যাচ্ছেন, বাংলাদেশের কথা বলছেন, দেশের মানুষের অভাব অভিযোগ শুনছেন, তাদের কল্যাণের জন্য বিভিন্ন কাজ করছেন, যমুনা সেতু উদ্বোধন করছেন। আমি বিহ্বল হয়ে পড়ি। ভাবি, এমন যদি হতো, আমি যদি হতাম বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু আবারও পতন। আমার এখনো 18 বছরই হয়নি। তবু ইচ্ছেরা মরে না। একসময় সত্যি সত্যি মনে হয়, ইহার চেয়ে হতেম যদি আমি শুধু আমি, যে আমি অন্য সবার চেয়ে আলাদা। আমার ব্যক্তি স্বাতন্ত্র্যে আমার পরিচয়। অন্যেরা হতে চাইবে আমার মতো। আমার দেশ আমাকে বরণ করে নিবে তার শ্রেষ্ঠ সন্তান রূপে। আমি বিশ্বসভায় তুলে ধরব আমার প্রিয় স্বদেশের পরিচয়। আমি গোলাপের দিকে চেয়ে বলবো, সুন্দর সুন্দর হবে সে। ধন্যবাদ। তানজিমা সুলতানা। প্রত্যেক ব্যক্তি ব্যক্তিত্ব সম্পন্ন, একক, অনন্য, অপূর্ব, প্রত্যেকে তুলনাবিহীন এবং জাতীয় অগ্রগতির জন্য, জাতীয় অগ্রসরতার জন্য এইটি প্রয়োজন, ব্যক্তিত্বের সঠিক বিকাশ। কিছুক্ষণ আগেও এই নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে এবং হলো। আমি আর কথা না বাড়িয়ে শেষ বক্তা রেবেকা শফিকে আহ্বান জানাবো তার বক্তব্য রাখতে। মাননীয় সভাপতি, বর্ষা হাতে ভরসা পায়ে সদাই নিরুদ্দেশ হওয়ার চেষ্টা করলে আইন রক্ষাকারী সংস্থার খপ্পরে পড়ার সম্ভাবনাই বেশি। আমি নির্বিবাদী মানুষ, মুরগি কাটা দেখলেই মন খারাপ হয়ে যায়।
তবে ছোটবেলায় নিজেকে বীরপুরুষ ভাবতে মন্দ লাগতো না। হারে রেড়ে বলে কেউ এগিয়ে এলে মাকে রক্ষার ভার যদি আমার উপর এসে পড়তো, সেটা কেমন মজা হতো জানি না। কিন্তু আমার অধ্যাপিকা মা গায়ে এক রত্তিও সোনা পড়েন না, সুতরাং কল্পনার সেই বীরপুরুষ বেশি দিন টিকতে পারেনি। তবে ভীতু ভদ্রলোক হওয়ার যে বিপদ আছে সেটাও খুব অল্প বয়সেই জানা হয়ে গেছে। বান্ধবী এসে একদিন বলল, এসো আমরা আমাদের সবচেয়ে প্রিয় জিনিস বদলা বদলি করি। আমার চমৎকার বিদেশি ছবি আঁকা পেন্সিল বাক্সটা গেল, বিনিময়ে পেলাম তার পরিত্যক্ত রাবার। শুনে সবাই হেসে বলল, একটু চালাক চতুর হতে হয়। কিন্তু আমার খুব দুঃখ হলো যখন দেখলাম ও আর আমার কাছে আসছে না। একবার এক আবৃত্তি প্রতিযোগিতায় যোগ দিলাম। কাছ থেকে সংস্কৃতি অঙ্গনে সব পরিচিত তারকাদের দেখে চমকিত হলাম, কিন্তু আমার পালা আসার সঙ্গে সঙ্গে শুরু হলো তাদের চা খাওয়ার পর্ব। কারো আর প্রতিযোগীর দিকে দৃষ্টি নেই। এত দুঃখ হলো, কয়েক মুহূর্তের জন্য বেদুইন হয়ে যাওয়ার ইচ্ছে হয়েছিল হয়তো। পরে ভাবলাম, তারকারাও তো রক্ত মাংসেরই মানুষ। বেচারা জন লেনন তো খ্যাপা ভক্তের হাতে প্রাণই দিয়ে দিলেন। সুতরাং তারকা হওয়ার স্বপ্নও বাদ। কিন্তু একটা প্রতিযোগিতা কিছুতেই এড়ানো যায় না। অনেক খাটুনির পরও পরীক্ষার হলে বসে মনে হচ্ছিল বড় নড়বড়ে পরীক্ষার্থীরা আসনটা, যে কোনো অপ্রত্যাশিত ব্যাপারই ঘটে যেতে পারে। হলেও তাই কম্পিউটারের কুয়াশায় হারিয়ে গেলাম। আমার বাবা তার খেয়ালি কম্পিউটারকে কোষে চড় মেরে ঠিক রাস্তায় নিয়ে আসেন। আমি কিন্তু যন্ত্রটাকে ভীষণ সমীহ করি। পারস্যের শাহজাদিকে উদ্ধার করতে গিয়ে বারবার নিহত হয়েও আমি কখনো কম্পিউটারের সাথে খারাপ ব্যবহার করি না। আই স্টিল বিলিভ ইন দ্য সিস্টেম। ছোট পর্দার নেপথ্য বিচারপতি বা সমতা বিধানকারী কি অবলীলাক্রমে 50 মিনিটে অন্যায়কে ল্যাং মেরে ফেলে দেন। কিন্তু বাস্তবে যেখানে ভালো মন্দের সীমানা অস্পষ্ট, সেখানে সবাই নিজেকে অভ্রান্ত ভেবে যদি নিয়ম ভাঙার খেলা শুরু করে, তাহলে মাঠ ছেড়ে ঊর্ধ্বশ্বাসে পালাবে বেচারা দর্শক। ইহার চেয়ে হতেম যদি না, আমি তো ভালোই আছি একটা ভীতু সাধারণ মেয়ে হিসেবে। আমার মধ্যে কোনো দুরন্ত আশা নেই, ন্যায়দণ্ডধারী মহাবীর বা চতুর্মুখর মেধাবী মুখ হওয়ার উচ্চাকাঙ্ক্ষা নেই। একজন সৎ, পরিশ্রমী, বিবেকবান মানুষ হতে পারলেই আমি খুশি। ছেড়ে দিয়ে আমি জিতে যেতে চাই। ধন্যবাদ। আমার মনে হয় শেষ কথাটা তুমি বলেছ রেবেকা শফিক। বীর হওয়ার প্রয়োজনটা কি? তবে ওই স্বাস্থ্যমন্ত্রী দয়া করে উপস্থিত নেই হলে হয়তো উপদেশ দিতেন, আর একটু ভালো খাওয়া তোমার দরকার, একটু সুস্থ হওয়া দরকার, স্বাস্থ্যবতী হওয়া দরকার। তো যাকে সত্যি সৎ এবং স্বাভাবিক ব্যক্তিত্ব সম্পন্ন জনই আমাদের কাম্য এই সমাজে। কিছুক্ষণ আগেই তো শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী সবার উদ্দেশ্যে, বিশেষ করে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলেছেন। আমি ওইটির প্রতি তোমাদের দৃষ্টি আকর্ষণ করে আমার বক্তব্য শেষ করব। তোমরা সবাই বিজয়ী। তিনি বলেছেন, এই জাতির অগ্রগতির জন্য আমাদের চারপাশে যা ঘটছে একে মনে রেখে, সচেতন দৃষ্টি রেখে যদি অগ্রসর হই এবং প্রত্যেকে যদি নিজেদের ভূমিকা পালনের জন্য প্রস্তুত থাকি, তাহলে ইহার চেয়ে হতেম যদি আর বলার হয়তো প্রয়োজন হবে না। কারণ এই তো যথেষ্ট। আমরা সুখে শান্তিতে স্বাচ্ছন্দ্যে বসবাস করতে চাচ্ছি আমাদের প্রিয় জন্মভূমিতে, এবং এটি বড় ত্যাগের মাধ্যমে অর্জিত জন্মভূমি। এরই সুন্দর ফুল তোমরা, সুন্দর ফল তোমরা সঠিকভাবে বিকশিত হও। আমরা মুরব্বীরা, অভিভাবকরা এই কামনা করব। প্রচুর ধন্যবাদ। সুধী দর্শক মণ্ডলী, প্রীতি বিতর্কের মধ্য দিয়ে শেষ করছি আমাদের আজকের এই অনুষ্ঠান। আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ। খোদা হাফেজ।